তোমাদের জ্যামিতিতে কি কি পরীক্ষা হবে সে ব্যাপারে একটু আলোচনা করব আজকে। তোমাদের আগে ভিডিওগুলোতে আমি অন্যান্য সাবজেক্টগুলো কি পরীক্ষা হবে, ম্যাথের যে পোর্শন ছিল, ক্লাস 6-এর যে সিলেবাস ছিল সেটা আলোচনা করে দিয়েছি। তোমরা যারা নতুন ক্লাস করবে তারা একটু আগের দুখানা ভিডিও অবশ্যই মনে করে দেখবে, যে সেখানে আমি কি কি ধরনের কোশ্চেন আসতে পারে বা কি কি পড়তে হবে তোমাদেরকে সে ব্যাপারে খুব বিশদভাবে আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, এই যে তোমাদের নোটস যেটা পাঠিয়েছিলাম সেইগুলো কি কি পড়তে হবে সে ব্যাপারে আরেকবার ভালো করে বলে দেব। এই ত্রিভুজ তোমাদের নোটস আমি দিয়েছিলাম, কিন্তু ওই নোটস দেওয়া সত্ত্বেও তবুও টেক্সট বই থেকে কি কি পড়তে হবে সে ব্যাপারে আলোচনা করে দিচ্ছি। আর এখানে তোমাদের যে টেক্সট বই, সেই বইটা আমার কাছে নেই, এটা একটা অন্য বই থেকে আমি ম্যানেজ করেছি, কিন্তু মূল বিষয়বস্তু একই। তোমাদের বলে দিলে তোমরা জ্যামিতি বইটা খুলে ওইখান থেকে ভালো করে পেন্সিল দিয়ে দাগিয়ে নেবে। তাহলে তোমরা আগে তোমাদের টেক্সট বইটা খুলে ফেলো আর পেন্সিল নিয়ে দাগানো শুরু করো। তোমাদের ফাইনালে ত্রিভুজ প্রথমে দেখতে পাচ্ছ, ত্রিভুজ প্রথমে হবে। ত্রিভুজের লং কোশ্চেন, শর্ট কোশ্চেন কী পড়তে হবে সেটা একটু জেনে নাও। তোমাদের ত্রিভুজের ক্ষেত্রে লং কোশ্চেন আসবে না, তাই এখানে শুধুমাত্র শর্ট কোশ্চেনের উপর তোমাদেরকে ডিপেন্ড করতে হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিভুজের ক্ষেত্রে কি কি পড়তে হবে। যেরকম এই যে ত্রিভুজের সংজ্ঞা, প্রথমে তোমাদের ত্রিভুজের সংজ্ঞার ব্যাপারে পড়তে হবে। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে বা এমসিকিউ আসতে পারে। এবার এখানে বলেছে বাহু রেখাংশ বা বাহু কী হচ্ছে, ত্রিভুজের বাহু কাকে বলে, কৌণিক বিন্দু কাকে বলে সে ব্যাপারে পড়তে হবে। আর এখানে কৌণিক বিন্দু কতগুলো অংশ, ত্রিভুজের কতগুলো শীর্ষ বিন্দু এখানে বলেছে। এছাড়াও ত্রিভুজের কতগুলো অংশ, নখানা যে অংশ সে ব্যাপারে শর্ট কোশ্চেনটা আসে, যে ত্রিভুজের কটি অংশ সে ব্যাপারে তোমাদেরকে পড়তে হবে। এই যে সেটা বলেছে 3টি বাহু, 3টি কোণ, 3টি শীর্ষবিন্দু, তাই না? একটা ত্রিভুজের এখানে 3টে বাহু, 3টে শীর্ষবিন্দু আর 3টে কোণ। এই যে 3টে কোণ, এ ব্যাপারে তোমরা ভালো করে আরেকবার টেক্সট বইটা ভালো করে পড়ে ফেলবে, দিলে তোমরা সহজেই জ্যামিতির অ্যান্সারগুলো দিতে পারবে। এবার তোমরা এই যে তোমাদের বইতে শর্ট কোশ্চেন দেওয়া থাকে সেগুলো পড়বে। এবার ত্রিভুজের বৈশিষ্ট্যটা পড়ে রাখতে হবে। ত্রিভুজের বৈশিষ্ট্য থেকে অনেক শর্ট কোশ্চেন আসে, সুতরাং এই বৈশিষ্ট্যগুলো তোমাদের শর্ট কোশ্চেনের মতো করে পড়তে হবে, কারণ লং কোশ্চেন তো যেহেতু আসবে না ফাইনাল পরীক্ষায়, সেই ফাইনাল পরীক্ষার কোশ্চেন পেপার অনুযায়ী তোমাদের এই যে ত্রিভুজের 3টি কোণ ব্যাপারে, 3টি কোণের মান কত, 3টি কোণের সমষ্টি কত হয়, 2টি বাহু, ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষায় বড় হয়, তাই না? যদি একটা ত্রিভুজ এইরকম একটা ত্রিভুজ হয়, এ বি সি একটা যদি 3 বাহু হয়, তাহলে এ প্লাস বিটা হবে গ্রেটার দেন সি হচ্ছে। সুতরাং এটা একটা খুব ভালো টপিক যেটা তোমরা পড়বে। ত্রিভুজের বাহুগুলো যে বিন্দুতে মিলিত হয় তাদেরকে কৌণিক বিন্দু বলা হয়। এই যে শর্ট কোশ্চেনটা এটা একটা। তারপর ভূমি কাকে বলা হয়, একটা ত্রিভুজের ভূমি বলতে এইটাকে ভূমি বলা হবে, তাই না? নিচেরটাকে ভূমি বলা হচ্ছে। এবার ত্রিভুজের ভূমির সাপেক্ষে তার শীর্ষবিন্দুতে থাকা কোণটিকে শিরোকোণ বলা হচ্ছে। এই ধরনের কয়েকটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে পড়তে হবে। এবার তোমরা তাহলে বুঝে গেলে যে বৈশিষ্ট্য পড়তে হবে কিনা। ছবিগুলো আঁকা ভালো করে জানতে হবে। এবার এখানেও অনেকগুলো বৈশিষ্ট্য বলেছে, সেই বৈশিষ্ট্যগুলো পড়বে। ত্রিভুজের প্রকারভেদটা অবশ্যই পড়বে। ত্রিভুজের প্রকারভেদকে কত প্রকার সেটা ভালো করে বলতে হবে। বাহুভেদে আর কোণভেদে ত্রিভুজকে কটি ভাগে ভাগ করা হয় সে ব্যাপারে এখানে ভালো করেই বলেছে, সেটাও তোমরা এটা পড়বে। এবার এখানে কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমরা তোমাদের টেক্সট বইতে দাগিয়ে নেবে।
সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা অবশ্যই পড়তে হবে। সমবাহু ত্রিভুজের সংজ্ঞা পড়লে তোমরা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে যে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তখন তাকে সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে। সংজ্ঞাটা অবশ্যই পড়বে। এরপর চলে আসো সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। এখান থেকে অনেক শর্ট কোশ্চেন পেয়ে যাবে। এই যে তিনটি বাহু সমান, তিনটি কোণের মান পরস্পর সমান, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, তারপর প্রতিটি কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুর উপর লম্ব, তাই না? এই সব কয়েকটা বেসিক যে শর্ট কোশ্চেনগুলো এগুলো, এই যে এক্ষুনি বললাম যে তার বাহুগুলো এটা তার লম্ব, তাই না? একটা ত্রিভুজের ক্ষেত্রে তার লম্ব হয়ে যাচ্ছে, লম্ব বলো মধ্যমা বলো একই জিনিস, তাই না? এই জিনিসগুলো একটু ভালো করে তোমাদের পড়তে হবে। এরপর এখানে অনেক কোশ্চেন দেওয়া আছে। তাছাড়া সমদ্বিবাহু ত্রিভুজের ব্যাপারে বলেছে যে এখানে দেখো, এখানে দুটো সমান সমান বাহু দিয়েছে, তার মানে বুঝতেই পারছো যে দুটো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি। এটার সংজ্ঞা একটু পড়ে নিতে হবে, তোমাদের রিডিং মেরে নেবে। এখানে পুরো পুরো ডাইরেক্ট যে পুরো ভাষা বইয়ের ভাষা মুখস্থ করতে হবে তার কোনো মানে নেই। যে তোমরা তোমাদের প্রয়োজন মতো তোমরা জানো নিজে বানিয়ে লিখতে পারো। এবার এখানে দেখতে পাচ্ছ যে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের যে পরস্পর সমান বলেছে, এখানে দুটি বাহু সমান, এই যে বৈশিষ্ট্যগুলো বলেছে, দুটি বাহু সমান, দুটি বাহুর বিপরীত কোণ দুটি সমান, তার মানে এই দুটো কোণ সমান হবে, তাই তো? শীর্ষকোণের অন্তঃসমদ্বিখণ্ডক এই যে ভূমির মধ্যমা সেটা ব্যাপারেও বলেছে, শীর্ষকোণের অন্তঃসমদ্বিখণ্ডক মধ্যমা, তাহলে এটা মধ্যমা হয়ে গেল। তাহলে এখান থেকে তোমরা দেখলে ত্রিভুজের উচ্চতা ভূমির উপর লম্ব সমদ্বিখণ্ডক, ত্রিভুজের ভূমির, এখানে বলেছে লাস্ট কথাগুলো, এগুলো সব পয়েন্টসগুলো পড়বে যাতে শর্ট কোশ্চেনগুলো তোমরা অ্যান্সারটা দিতে পারো। এবার অনেকগুলো শর্ট কোশ্চেন থাকে। এবার বিষমবাহু ত্রিভুজ বা স্ক্যালেন ট্রায়াঙ্গেল, তোমরা তো জানো যে এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো অসমান হয়, বাহুগুলো কোনোগুলো বাহুই অসমান হয়ে যায়, সবগুলো বাহুই অসমান, এই বাহু এই বাহু এই বাহু কোনোগুলো বাহুই সমান হয় না, কোনোগুলো বাহুই পরস্পরের সঙ্গে সমান হয় না, যে কারণে এটা একটা বিষয়বস্তু যে তোমাদেরকে এটা মনে রাখতে হবে। এবার যেটা আছে ত্রিভুজের কোণ ভেদে কি কি আছে, তোমরা তো জানো যে কোণের সূক্ষ্ম কোণগুলো হচ্ছে কি, একটা 90 ডিগ্রি যদি কোণটা ধরি, 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেলে তাকে সূক্ষ্ম কোণ বলা হচ্ছে, পুরো সমান হয়ে গেলে তাকে সমকোণ ত্রিভুজ বলা হচ্ছে, আর সমকোণ আর তার থেকে বেশি হয়ে গেলে স্থূলকোণ, তাই না? তাহলে এই ছিল ব্যাপার। তাহলে সূক্ষ্মকোণ মানে হচ্ছে যে ধরো ত্রিভুজের ক্ষেত্রে সবগুলো কোণই ছোট ছোট, 90 ডিগ্রি অপেক্ষায় যদি ছোট হয়ে যায় তখন তাকে সূক্ষ্মকোণ বলা হতো, তাই না? আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণের মান 90 ডিগ্রি হবে। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণের মান 90 ডিগ্রি হলেই তাকে সমকোণী ত্রিভুজ বলা হতো। এবার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো যে এখানে একটা কোণের মান তাহলে 90 ডিগ্রি অপেক্ষায় বেশি হয়ে গেলে তখন তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হচ্ছে। একটা কোণই স্থূলকোণ হবে, কারণ যেহেতু 180 ডিগ্রি তার কোণের মান, তার লিমিটেশন আছে, মানে ওই কোণের লিমিটেশন আছে। একটা কোণ যদি 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয়ে যায়, তাহলে যদি আমি এটাকে 105 যদি ধরি, 105 ডিগ্রি যদি ধরি, বাকি দুটো কোণ আর কত হবে? 75 ডিগ্রি। সুতরাং বাকি দুটো কোণের মান হচ্ছে 75 ডিগ্রি। সুতরাং এটা একটা মনে রাখার বিষয় যে বাকি কোণগুলো ছোট ছোট সূক্ষ্ম কোণ হবে। তাহলে তোমরা যে এই যে সূক্ষ্ম কোণ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যে আছে এই ব্যাপারটা একটু ভালো করে পড়বে, যে এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া আছে, তোমরা এটা ভালো করে খুব ভালো করে পড়বে। এগুলো থেকে কোশ্চেন আসবে, এর বৈশিষ্ট্য থেকেও কোশ্চেন আসবে, বিশেষ করে বৈশিষ্ট্যগুলো পড়বে, বৈশিষ্ট্য থেকে কোশ্চেনগুলো চলে আসে, তাই না? এই বৈশিষ্ট্যগুলো থেকে ভালো করে পড়বে। তারপর আমি চলে যাচ্ছি পরবর্তী সমকোণী ত্রিভুজের ব্যাপারে। দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলছে তার সংজ্ঞাটা অবশ্যই তোমরা বই থেকে দাগিয়ে নাও। সমকোণী ত্রিভুজ কাকে বলছে সেটা পড়বে। হ্যাঁ, আর তার নামকরণগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা মনে রাখবে। হাইপোটেনিয়াস কাকে বলা হচ্ছে? এটাকে হাইপোটেনিয়াস বলা হচ্ছে, তাই না? হাইপোটেনিয়াস কাকে বলা হচ্ছে? এই যে অতিভুজটাকে হাইপোটেনিয়াস বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে লম্ব, তাই না? এটাকে বলা হচ্ছে লম্ব, আর এটাকে বলা হচ্ছে বেস, এটাকে বেস বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হাইট বলা হচ্ছে। তাহলে এটাকে জিনিসটাকে তোমাদেরকে মনে রাখতে হবে।
জিনিসটাকে মনে রাখার চেষ্টা করতে হবে যে এখানে কি করতে হবে না করতে হবে সব বলা আছে। এখানে বইটা একবার করে সবাই ভালো করে পড়বে, তাতে তোমাদেরই নিজেদেরই স্কিল বাড়বে। এখানে বৈশিষ্ট্য বলেছে, দেখো ক্যারেক্টারিস্টিক্সগুলো বলেছে। প্রত্যেকটি কোণ, একটি কোণ যদি 90 ডিগ্রি হয় বাকি দুটো কোণ 90 ডিগ্রি অপেক্ষায় ছোট হবে, এই ব্যাপারটা বলেছে। এখানেও সেটা বলেছে। আর প্রতিটি বিপরীত ত্রিভুজের 3টি বাহুর বৃহত্তম, তাই না? এই ছিল ব্যাপার সব। এবার অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা স্থূলকোণী ত্রিভুজের ব্যাপারে বলেছে, সেই ব্যাপারটাও তোমাদের এখান থেকে পড়ে ফেলতে হবে। এখানে যে লেখাগুলো বলেছে এগুলোর প্রয়োজন নেই, পড়ার দরকার নেই, কিন্তু সংজ্ঞাটা অবশ্যই এই যে সংজ্ঞাটা বলেছে এই সংজ্ঞাটা অবশ্যই পড়বে। তোমরা তোমাদের বই অনুযায়ী পড়বে। আমি জাস্ট আমার কাছে তো ওই বইটা নেই, আমি একটা ম্যানেজ করে মোটামুটি তোমাদেরকে বলে দিচ্ছি যে কী কী পড়তে হবে না পড়তে হবে। তোমরা তোমাদের বই অনুযায়ী দাগিয়ে নেবে। তোমরা তোমাদের বইতে বৈশিষ্ট্য যে আছে সেখান থেকে দাগিয়ে নেবে। এই কোশ্চেনগুলো বা এই কথাগুলো যে বলতে হবে এর কোনো মানে নেই, তাই তো? এরপর পরবর্তী যেটা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেটা বলছে যে এখানে তাহলে এখান থেকে কীভাবে করব। এখানে সেই 90 ডিগ্রি যে সমকোণী ত্রিভুজ আছে সেই সমকোণী ত্রিভুজ থেকেই এই বিষয়টা এসছে। মানে দুটো বাহু যদি সমান হয়ে যায়, এই দুটো বাহু যদি সমান হয়ে যায় তাহলে এটাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হচ্ছে। এরপর এর বৈশিষ্ট্য আর মধ্যমার ব্যাপারে বলেছে। দেখো এখানে মধ্যমার, তোমরা তোমাদের বইতে মধ্যমা থাকবে যেটা, সেটা একটু পড়ে ফেলবে যে মধ্যমা কী জিনিস বা মিডিয়ান কাকে বলা হয়। মধ্যমা হচ্ছে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুকে যোগ করে ফেললে যে রেখাটা পাওয়া যাবে এই রেখাটাকেই বলা হবে মধ্যমা বলা হবে। আমি তোমাদের ক্লাসে অনেকবারই পড়ানোর সময় এটা আলোচনা করেছি। তোমরা অবশ্যই তোমরাও বলেছো, অনেকে উত্তর দিয়েছো, অনেকে উত্তর দাওনি, সেটাও হয়েছে। তারপর তোমরা অনেকে ক্লাসও করছো না। আমি রিসেন্ট অনেককে দেখছি তোমরা পুজোর পর থেকে ক্লাস করা প্রায় বন্ধ করে দিয়েছো, সেটাও একটা বিশাল সমস্যার বিষয়। এই সময় পরীক্ষার কি হবে না হবে সব স্যার ম্যাডাম বলে দিচ্ছে, তোমরা কিন্তু সেগুলো ক্লাস করছো না। রেগুলার ক্লাস না করলে এগুলো কি করে হবে। তোমাদের জন্য ভিডিও বানিয়ে তোমাদের জন্য পড়ার সুযোগ করে দিচ্ছি, কিন্তু অনেকেই ক্লাস অ্যাটেন্ড করছো না, স্কুলের ক্লাস। এটা খুব দুঃখজনক বিষয়। তোমরা যারা ক্লাস করছো তোমরা তোমাদের বন্ধুদেরকে বলবে যাতে ওরাও ক্লাস করে। পুজোর পর থেকে অনেকে ক্লাস করা প্রায় বন্ধ করে দিয়েছো, সেটা যেন না হয়। এবার উচ্চতার ব্যাপারে বলেছে। দেখো এখানে উচ্চতা, হাইট কাকে বলা হয়। এখানে হাইট হচ্ছে কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত দূরত্ব। এখানে বলেছে বিপরীত বাহু পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে উচ্চতা, হাইট। মধ্যমা আর উচ্চতা একই জিনিস নয়, সবসময় মনে রাখবে মধ্যমা উচ্চতা একই জিনিস নয়। মধ্যমা হচ্ছে কি তার মিডল পয়েন্ট পর্যন্ত, ধরো মিডল পয়েন্ট পর্যন্ত একটা রেখা টানা হলো, আর উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত লম্ব দূরত্ব। তাহলে উচ্চতা মধ্যমা একই জিনিস নয়, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা উচ্চতা একই হয়। এটা তোমাদের আমি নোটসে বলেছিলাম, স্কুল থেকে যে নোটস প্রোভাইড করা হয়েছিল তোমাদের, ওইখানে আমি প্রায় বলেছিলাম। আশা করি তোমরাও সেটা জেনেছ। এরপর পরবর্তী চলে যাচ্ছি উচ্চতা। এগুলো তোমরা তোমাদের বইতে খুঁজে সেটা একটু দাগিয়ে নেবে, আর সংখ্যাগুলো একটু পড়ে রাখবে। আরেকটা এখানে বলেছে ভর কেন্দ্র কাকে বলে। ভর কেন্দ্র বলা হচ্ছে এটাকে ভর কেন্দ্র বলা হচ্ছে, তাই না? যে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে চলে যাচ্ছে, তো মধ্যমাগুলো এই যে যদি আমি বলি, যদি একটা ত্রিভুজের হয় তাহলে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটাকেই ভরকেন্দ্র বলা হচ্ছে বা সেন্টার অফ গ্র্যাভিটি, তাই না? এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি।
সেন্টার অফ গ্র্যাভিটি বলা হচ্ছে, তাই না? সুতরাং এগুলো একটু ভালো করে পড়বে। তোমাদের অনেক টপিক আছে যেগুলো তোমরা অ্যাভয়েড করে যাও। তোমরা ক্লাস 6 থেকে যদি এগুলোকে ভালো করে জেনে নিতে পারো, তোমরা তোমাদের পরবর্তী যে বড় বড় ক্লাসগুলোতে আছে সেখানে তোমাদের কাছে অঙ্কটা ইজি হয়ে যাবে। অঙ্ক তো বিশেষ কঠিন জিনিস নয়। তোমরা যদি ছোটোবেলা থেকেই সেই বেসটাকে স্ট্রং রাখো তাহলে বড় ক্লাসে ওই অঙ্ক নিয়ে আর ভাবার কিছু থাকবে না। অঙ্ক তো অন্যান্য বাংলার মতোই সহজ সাবজেক্ট হয়ে যাবে। এর পরবর্তী টপিকে আমি চলে যাচ্ছি। চতুর্ভুজ। চতুর্ভুজ তোমাদের সিলেবাসে আছে, পরীক্ষায়ও চতুর্ভুজ আমি দিয়েছি। চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল ক্ষেত্রে কি পড়বো? প্রথমত সংজ্ঞা পড়বো, যে সংজ্ঞাটা তোমাদের বইতে দেওয়া আছে। তোমরা তোমাদের বই যে সংজ্ঞা দেওয়া আছে সেগুলোই পড়বে। এখান থেকে যে তুলতে হবে তার কোনো মানে নেই, এটা আমার কাছে আছে বলে আমি তোমাদের বলে দিচ্ছি। এবার এখান থেকে কয়েকটা বৈশিষ্ট্য, যে চতুর্ভুজের 4টি বাহু থাকে, 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, এগুলো বেসিক কিছু কিছু জিনিস যেগুলো তোমরা জানো। বাহু কাকে বলে, এই যে বাহু কাকে বলে, শীর্ষবিন্দু কাকে বলে, কোণ কাকে বলে, কর্ণ কাকে বলে, সব এখানে বলা আছে। সুতরাং এটা তোমরা দেখবে, ভালো করে বই থেকে দেখবে। চতুর্ভুজে কর্ণ বা ডায়াগোনাল কাকে বলা হচ্ছে? ডায়াগোনাল তো এক্ষুনি বললাম যে ডায়াগোনাল হচ্ছে, এটাকে ডায়াগোনাল বলা হচ্ছে, তাই না? এগুলো পড়বে। আর চতুর্ভুজের অংশ, যেরকম ত্রিভুজের 9খানা অংশ ছিল সেরকম চতুর্ভুজের ক্ষেত্রেও 12টা অংশ আছে। এটাও শর্ট কোয়েশ্চেন হিসেবে তোমাদের আসে প্রচুর, সুতরাং এটাও পড়তে হবে তোমাদের। চতুর্ভুজের তোমাদের 12টি অংশ এখানে পাট পাট করে বলেছে, 4টি বাহু, 4টি কোণ, এই যে জিনিসগুলো, 4টি বাহু, 4টি কোণ, 4টি শীর্ষবিন্দু, সুতরাং টোটাল 12টা। তাহলে 4 4 4 আর 4, টোটাল 12টা, তাই না? 12টা হচ্ছে, সুতরাং এটা একটু দেখে রাখবে। এর পরবর্তী চলে আসি চতুর্ভুজের প্রকারভেদে। চতুর্ভুজের প্রকারভেদে এখানে দেখতে পাচ্ছ যে সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম। কিন্তু এটা পুরনো বই বলে একটু একটা জিনিস সংযোজন করা নেই, সেটা হচ্ছে ঘুড়ি, তাই না? কাইট। এটা পুরনো বই হওয়ার জন্য এই ব্যাপারে তোমাদের বলা নেই। তাছাড়া এখানে সামান্তরিকের সংজ্ঞার ব্যাপারে বলেছে, সামান্তরিকের সংজ্ঞাটা অবশ্যই পড়বে, যে সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, প্রতিটা কোণের মান 90 ডিগ্রি হয়, আর সেগুলো 90 ডিগ্রি, কর্ণ দুটো সমান হয়, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এইগুলো সব অনেক পাতি যে বৈশিষ্ট্যগুলো যে থাকে সেগুলোর ব্যাপারে এখানে বলেছে। এই যে বা বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলি পরস্পর সমান, প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাই না? সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। তারপর কোনো কোণই সমকোণ নয়, তারপর কর্ণগুলো অসমান, আর কর্ণগুলো পরস্পরকে সমান দুভাগে বিভক্ত করে। এগুলো কিছু কিছু জিনিস যেগুলো তোমরা জানো, সেগুলো ভালো করে পড়েছো তোমরা, কোশ্চেনের অ্যান্সারও তোমরা দিতে, সেগুলোই আর একবার করে ভালো করে দেখে নেবে। শর্ট কোশ্চেন আসবে, আমি তোমাদের বলে দিয়েছি যে শর্ট কোশ্চেন কত নম্বর আসবে, 7 নম্বর শর্ট কোশ্চেন আসবে। আমি কোশ্চেন পেপারের ব্যাপারেও, মডেলের ব্যাপারেও আমি তোমাদের বলে দেবো, কোশ্চেন পেপার কি স্ট্রাকচারে কোশ্চেন পেপার হবে সে ব্যাপারে আমি পরবর্তী ক্লাসগুলোতে ডিসকাস করব। তোমরা যারা রেগুলার ক্লাস করছো ওইগুলোই ভালো করে ওইগুলো দেখবে, ক্লাসটা কেমন হচ্ছে ক্লাসে জেনে রাখবে, সেগুলো জানতে পারবে, যত রেগুলার ক্লাস করবে জানতে পারবে। এবার এখানে আয়তক্ষেত্র যে ব্যাপারে বলেছে, আয়তক্ষেত্র কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তারপর প্রতিটি কোণই সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলা হচ্ছে। এটা তো তোমরা দেখলে। সামান্তরিকের ছবিটা এরকম না হয়ে এরকম হতো, এরকম দিলে ভালো হতো। সামান্তরিকের ছবিটা একটু পাশিয়ে দিলেও হয়, এটা একটা ভালো বিষয় দিয়েছে, কিন্তু ছবিটা ঠিকঠাক দেয়নি। এবার আয়তক্ষেত্রে এখানে দিয়েছে, তার বৈশিষ্ট্যগুলো এখানে তোমাদের পড়তে হবে, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো। তারপর এখানে
এই বর্গক্ষেত্র এটাও পড়তে হবে তোমাদের, বর্গক্ষেত্র যে আছে সেটাও পড়তে হবে। এরপর বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো এটাও তোমাদের পড়তে হবে, ছবিটাও প্র্যাকটিস করতে হবে, ছবিগুলো তোমাদের আঁকতে বলা থাকতে পারে, তাই ছবিগুলোও পড়তে হবে। আর এর পরবর্তী চলে আসো রম্বসে। রম্বসের ক্ষেত্রে তোমরা জানো যে বাহুগুলো অসমান হয়, এখানে বাহুগুলো অসমান হয়, আর কোণগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্রে যা ছিল এখানে তাই, কিন্তু শুধু পার্থক্য এটাই যে এখানে কোণগুলো, এখানে 90 ডিগ্রি কোণ ছিল, এখানে যে 90 ডিগ্রি কোণ ছিল এখানে 90 ডিগ্রি কোণ থাকবে না, সেটাকে পাশিয়ে লেখা হয়। রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে বেসিক পার্থক্য যে রম্বসেরও বাহু দৈর্ঘ্যগুলো সমান হয়, বর্গক্ষেত্রেরও বাহুগুলো সমান হচ্ছে, কিন্তু পার্থক্য একটা জায়গাতে, পার্থক্য হচ্ছে এদের কোণগুলো, বিপরীত কোণগুলোই কেবলমাত্র সমান হচ্ছে, বিপরীত কোণগুলো সমান হচ্ছে, এটাই হচ্ছে বেসিক পার্থক্য। তারপর পরবর্তী আমরা চলে যাচ্ছি রম্বসে, তো বললামই, আর রম্বসের বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে হবে। আর এখানে আছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি হচ্ছে? ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাদেরকে আমরা ট্রাপিজিয়াম বলছি। যেরকম এই দুটো যে বাহু দেখতে পাচ্ছ এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল হচ্ছে, আর এই বাহুগুলো তির্যক বাহু বলা হচ্ছে। এই যে তির্যক বাহু ব্যাপারে বললে দেখলে যে ট্রাপিজিয়াম কাদের বলা হচ্ছে। এখানে ট্রাপিজিয়াম যে হলো, ট্রাপিজিয়াম এখানে তির্যক বাহুগুলোতে বলেছে, এবার ট্রাপিজিয়ামের এখানে বৈশিষ্ট্যগুলো বলেছে, এটা তোমাদের পড়তে হবে। আর এখানে আইসোসিলিস ট্রাপিজিয়াম কি? এই ট্রাপিজিয়ামেরই পার্ট, ট্রাপিজিয়ামেরই একটা পার্ট হচ্ছে আইসোসিলিস ট্রাপিজিয়াম। আইসোসিলিস ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই যে তির্যক বাহু দুটো সমান আসছে, তাহলে এটাকে বলা হচ্ছে আইসোসিলিস ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামেরই পার্ট ছিল, আর এই বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে যাতে শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারো। এবার এখানে পার্থক্যগুলো আসে, অনেক সময় পার্থক্য থেকেও শর্ট কোশ্চেনগুলো তুলে দিতে পারি। এই যে বর্গক্ষেত্র রম্বসের মধ্যে পার্থক্য কী, বর্গক্ষেত্র রম্বসের মধ্যে পার্থক্য কী হবে, তারপর আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কী হবে, এগুলো যেরকম একটা পড়ে রাখতে হবে। তারপর সামান্তরিক বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কী, এগুলো কিছু কিছু জিনিস আছে, এগুলো তোমরা পড়বে। এবার রম্বস ও ট্রাপিজিয়ামের পার্থক্য এখানে জানতে চেয়েছে, এখানেও সেটা তোমরা পড়বে ভালো করে, এটা এই পার্থক্যটাও জেনে রাখবে। বহুভুজ তোমাদের রাখিনি, ফাইনাল পরীক্ষায় বহুভুজ থাকবে না, সুতরাং পড়ার দরকার নেই, ফাইনাল পরীক্ষার জন্য পড়ার দরকার নেই। তোমাদের বইতে যে বহুভুজ আছে সেটা বাদ দিয়ে দেবে। এবার চলে আসো বৃত্ততে। বৃত্তের ব্যাপারে বলে দিই, বৃত্তের কি কি পড়বে। প্রথমত এখান থেকে সংজ্ঞা, বৃত্তের ধারণা যেগুলো আছে এগুলো তোমরা পড়বে। বৃত্তের ধারণা, বৃত্তের সংজ্ঞা, অবশ্যই বৃত্তের সংজ্ঞা তোমাদের বলা হয়েছিল কিন্তু বোঝানো হয়নি, ফার্স্ট পার্টটা হয়তো বোঝানো হয়েছিল কিন্তু আর তারপর বোঝানো হয়নি। আজকে বলে দিচ্ছি যে তোমরা বৃত্ত কি কি পড়বে আর বৃত্ত বোঝার কি আছে সেগুলো বলে দিচ্ছি। বৃত্তের ক্ষেত্রে তোমরা দেখো যে একটা বক্ররেখা ছিল, একটা বক্ররেখা, একটাই বক্ররেখা, কিন্তু ওটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখছে, তখন তাকে বৃত্ত বলা হচ্ছিল। এবার সেখান থেকে বৃত্তের কেন্দ্র কি, এটাকে বৃত্তের কেন্দ্র বলা হচ্ছে, তাই না, এটা বৃত্তের কেন্দ্র। তারপর বৃত্তের পরিধি কি হচ্ছে, এটাকে পুরোটাকে বৃত্তের পরিধি বলা হচ্ছে, তাই তো, বৃত্তের পরিধি বলা হচ্ছে। তারপর চলে আসো ব্যাসার্ধে, তাই না, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলা হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাস কাকে বলা হচ্ছে, পুরো এবিটার দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে ব্যাস, এই যে ডায়ামিটার বলা হচ্ছে, তাই না, এটাকে ডায়ামিটার বা বৃত্তের ব্যাস বলা হচ্ছে। রেডিয়াস বা বৃত্তের ব্যাসার্ধ, সার্কামফারেন্স অফ দি সার্কেল, এগুলো সব পড়তে হবে তোমাদেরকে। ইংলিশ টার্মগুলো হয়তো তোমাদের পরীক্ষা আসবে না, কিন্তু তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা পরবর্তীকালে লাগবে তোমাদের।
এখানে দেখো, এখানে যদি আমি ছবিটা দেখাই যে এখানে জ্যা কাকে বলা হচ্ছে, বৃত্তের জ্যা হচ্ছে এইরকম, বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুকে বৃত্তের জ্যা বলা হচ্ছে। এই যে কোনো দুটো বিন্দুকে বৃত্তের যোগ করে দিলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বৃত্তের জ্যা। বৃত্তের পরিধি তো বললাম যে পুরোটাকে বৃত্তের পরিধি বলা হচ্ছে, ব্যাস তো এটা। তারপর ওটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর বৃত্তচাপ কাকে বলা হচ্ছে, বৃত্তচাপ যে কোনো ধরো একটা এখান থেকে এত দূর, এই যে অংশটাকে বলা হচ্ছে বৃত্তচাপ, তাই না, বৃত্তচাপ বলা হচ্ছে। এটা আরও পরবর্তীকালে আমরা দেখব এইসব বিষয়। বৃত্তের জ্যা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত দুটো বিন্দুকে যোগ করে ফেললে সেটা যেটা পরিধির উপর যে কোনো দুটো বিন্দুকে সংযোগ সরলরেখাই জ্যা হচ্ছে। আমি এটা বৃত্তচাপ বলে ফেললাম ভুলে। বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুকে যোগ করে ফেললে সেটাকে পাওয়া যাচ্ছে কি বৃত্তের জ্যা বলা হচ্ছে, তাই না, সেটাকে বৃত্তের জ্যা বলা হচ্ছে। তাহলে বৃত্তের সবথেকে বড় জ্যা কোনটা হবে, ব্যাসটা হচ্ছে বৃত্তের সবথেকে বড় জ্যা, তাই না। এরপরে দেখো বৃত্তের বৈশিষ্ট্য বলেছে, বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো আমাদের পড়তে হবে। বৃত্তের ব্যাসই তার মধ্যবিন্দু, তারপর বৃত্তের অসংখ্য ব্যাস থাকতে পারে, কারণ তোমরা দেখো যে একটা বৃত্তের ব্যাস যদি আমি বলি এক অসংখ্য ব্যাস এইভাবে আঁকা যাবে। সুতরাং এখানে অনেক বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো তোমরা রিডিং পড়বে, পড়লে বুঝতে পারবে। বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, কারণ তোমরা তো জানোই যে একটা বৃত্ত যদি এরকম হয় তাহলে এটা যদি তার ব্যাস হয় এটা তার ব্যাসার্ধ হবে, তাই না। ব্যাসার্ধ কোনটাকে, এত দূর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার এই পুরোটাকে যদি বলি এই পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস। তার মানে আমরা এখান থেকে একটা সূত্র কি পেলাম, ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ। তাহলে 2 গুণিতক ব্যাসার্ধ এটা আমরা পেলাম। তাহলে এটা একটু পড়বে, বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবে। এবার আসছি বৃত্তচাপ কাকে বলে, আর কাকে বলা হচ্ছে বৃত্তচাপ। এই যে এখান থেকে এত দূর হচ্ছে বৃত্তচাপ বলা হচ্ছে, তাই না, যে কোনো বৃত্তচাপ। এবার বৃত্তচাপ আবার দুভাগে বিভক্ত আছে, উপচাপ অধিচাপ। উপচাপ কাকে বলছে, এই যে ছোটটা দেখতে পাচ্ছ, এই যে ছোটটা অংশটা হচ্ছে একে বলা হচ্ছে কি উপচাপ, তাই না। আর বড়টা যে দেখতে পাচ্ছ এই যে বড়টা হচ্ছে অধিচাপ বলা হচ্ছে, তাই না, এটাকে অধিচাপ বলা হচ্ছে, অধিচাপ উপচাপ। মেজর আর মাইনর আর্ক এখানে বলা হচ্ছে। এই জিনিসগুলো তোমরা তোমাদের বইতে দাগিয়ে নাও, অধিচাপ কি উপচাপ কি এই বিষয়গুলো একটু দাগিয়ে রাখো। বৃত্তের কেন্দ্র, ব্যাস, এগুলো। অর্ধবৃত্ত কাকে বলছে, অর্ধবৃত্ত হচ্ছে একটা বৃত্তকে ব্যাস বরাবর কেটে ফেললে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বৃত্তের অর্ধবৃত্ত, সেটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। এই যে এখানে বলেছে অর্ধবৃত্ত কি, অর্ধবৃত্তটা তোমাদের পড়তে হবে, যে এগুলো তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে অর্ধবৃত্ত কি। এবার সমকেন্দ্রিক বৃত্ত কাদের বলা হচ্ছে, এক কেন্দ্রীয় বৃত্ত। এই যে এখানে দেখতে পাচ্ছ যে সবগুলো বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র একই কিন্তু তাদের ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন, তাই না, ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন আসছে, এদেরকে কি বলা হচ্ছে, সমকেন্দ্রিক বৃত্ত বলা হচ্ছে। বৃত্তকলা কি, বৃত্তকলা হচ্ছে কেন্দ্র দুটো, একটা বৃত্ত মানে পরিধির উপর যে কোনো দুটো বিন্দুকে ব্যাসার্ধ বরাবর কেন্দ্র বরাবর যোগ করে দিলে যে অঞ্চলটা পাওয়া যাচ্ছে একে বলা হচ্ছে কি বৃত্তকলা, সেক্টর, সেক্টর বলা হচ্ছে, তাই না, এটাকে বলা হচ্ছে সেক্টর। আর বৃত্তাংশ কি, বৃত্তাংশ হচ্ছে এই যে তোমরা পরিধির উপর বৃত্তের পরিধির দুটো বিন্দুকে যোগ করে ফেললে যে দুটো অংশ পাওয়া যাচ্ছে, এটা একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ যে এই অংশটা একটা,
আর এই অংশটা একটা, তাহলে এই যে দুটো অংশ পাওয়া গেল সেটা একে বলা হচ্ছে বৃত্তাংশ। তাহলে এগুলো তোমরা তোমাদের বই থেকে দাগিয়ে রাখবে। সর্বসমবৃত্ত কি? সর্বসম দুটো বৃত্তের ব্যাসার্ধ যদি একই হয়ে যায় তখন তাকে দুটো বৃত্তকে সর্বসমবৃত্ত বলা হবে। মানে অবশ্যই তাদের ব্যাসার্ধ সমান আসবে। ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাহলে এটার ব্যাসার্ধ যদি R1 হয়, এটার ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে R1 সমান R2। তাহলে ব্যাসার্ধ সমান হয়ে গেলেই তাদেরকে বলা হচ্ছে কি সর্বসমবৃত্ত বলা হচ্ছে। বিন্দুবৃত্ত কি? যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য তাকেই বলা হয় বিন্দুবৃত্ত। ব্যাসার্ধ নেই মানে জাস্ট বিন্দুটা থাকবে আর কিছু থাকবে না, বিন্দুবৃত্ত। ব্যাসার্ধ থাকলেই তো পুরোটা ঘুরবে, যেহেতু বিন্দু শুধুমাত্র ব্যাসার্ধই না থাকে তাহলে বিন্দু থাকলো, এই ছিল ব্যাপার। তাহলে বিন্দুবৃত্ত এটাকে বলা হচ্ছে। বহিঃস্পর্শ, অন্তঃস্পর্শ, বৃত্ত আর এগুলো পড়ার দরকার নেই তোমাদের, যেগুলো বললাম ওইগুলোই পড়ে রাখো।